হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার। কমার্স 2025 বা 2025-এর যে এসএলএসটির বাণিজ্য শাখার যে ক্লাস আমি তোমাদের নিয়মিত নিয়ে চলেছি। আজকে হচ্ছে তার আরেকটি পর্ব, যেখানে আমরা আলোচনা করব কারবার সংগঠন বা ইংলিশে এটাকে বলা হয় বিজনেস অর্গানাইজেশন। তোমাদের অনেক পরিচিত এই পেপারটা। এই বিজনেস অর্গানাইজেশনের দুটো আজকে আমি টপিক নিয়ে আলোচনা করব। প্রথমটার নাম দেওয়া হয়েছে বিজনেস অর্গানাইজেশন 1 এবং নেক্সট আছে বিজনেস অর্গানাইজেশন 2। তার আগে তোমাদের বলি, যারা এখনো পর্যন্ত তোমরা এই অ্যাপটি এখনো অবধি ইনস্টল করোনি, ইনস্টল করে তোমরা সেখানে নিজেদের নাম রেজিস্টার করে নাও এবং টোটালি ফ্রি অফ কস্টে উড়ান পাঠশালা যে সুবিধে আমাদের দিয়েছে, অর্থাৎ সমস্ত ক্লাস, শুধু আমাদের কমার্স নয় অন্যান্য সাবজেক্টেরও এসএলএসটি যে ক্লাস উড়ান পাঠশালা যে প্ল্যাটফর্মটা সুযোগ দিয়েছে আমাদের, সেটা সদ্ব্যবহার করো, নিয়মিত ক্লাস করো এবং দেখো এর থেকে সাফল্য তোমরা পাবেই। আজকে আমার যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি, দেখো আরেকবার বলছি, বিজনেস অর্গানাইজেশন পার্ট 1। যে টপিকটা রয়েছে তার নাম হচ্ছে ফিচার্স অফ ডিফারেন্ট ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, মানে কারবার সংগঠনের বিভিন্ন আকার বা বিভিন্ন ধরনের যে কারবার সংগঠন হয় তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে। তোমরা জানো যে বিজনেস এন্টারপ্রাইজ বা বিভিন্ন কারবারি যে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হয়। আমরা ম্যাক্সিমাম যে বিজনেসটা আমরা দেখি আমাদের সোসাইটিতে, সেটাকে বলে সোল প্রপাইটারশিপ বিজনেস বা বলা হয় প্রপাইটারি বিজনেস। সোল, SOLE, এই সোল মানে সিঙ্গল বা ওয়ান, প্রপাইটারশিপ মানে হচ্ছে কি মালিকানা, অর্থাৎ একক মালিকানার যে ব্যবসা, সেটাকে আমরা বলি সোল প্রপাইটারশিপ বিজনেস। অধিকাংশ আমরা যখন দেখি যে চায়ের দোকান বা ধরো মুদির দোকান বা স্টেশনারি দোকান, পাড়ায় যে দোকানগুলো আমরা অধিকাংশই কিন্তু এরা হচ্ছে এক মালিকি ব্যবসা। এক মালিকি ব্যবসা সম্বন্ধে আমাদের পরিচিতি সবচেয়ে বেশি। কতগুলো সুবিধাও আছে, কতগুলো অসুবিধাও আছে, আর তো রয়েছে বিশেষ কতগুলো বৈশিষ্ট্য, যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান তোমাদের সামনে আলোচনা করব। নেক্সট আমরা কি আছে, পার্টনারশিপ বিজনেস। তোমরা জানো পার্টনারশিপ মানে কি, অংশীদারি। সেটা দুজন অংশীদার হতে পারে বা তার বেশি অংশীদার হতে পারে। পার্টনারশিপ বিজনেসে সেখানে কিন্তু আইন মোতাবেক বলা আছে যে পার্টনারশিপের লিমিটেশন, ঠিক আছে, যে কতজন সদস্য নিয়ে এই ধরনের অংশীদারি ব্যবসা করা যায়। অংশীদারি ব্যবসারও বেশ কতগুলো সুবিধা আছে, কতগুলো অসুবিধা আছে। ধরা যাক দুই বন্ধু মিলে বা চারজন মিলে একটা পার্টনারশিপ অ্যাক্ট অনুসারে একটা ব্যবসা শুরু করলো। যেমন দেখা যায় যে আমাদের বড় শহরগুলোতে যে সমস্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম যেগুলো রয়েছে, CA ফার্ম, সেগুলো মূলত হচ্ছে পার্টনারশিপ বিজনেসেই হয়। সোল প্রপাইটারশিপও আছে, অধিকাংশই হচ্ছে পার্টনারশিপ বিজনেস। তাহলে আমরা দেখছি সোল প্রপাইটারশিপ, পার্টনারশিপ দু রকম পেলাম। জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস বলে এক ধরনের আছে, বাংলায় যেটাকে বলা হয় যৌথ হিন্দু পারিবারিক কারবার। ঠিক আছে, এই যৌথ হিন্দু পারিবারিক কারবার, এটা বুঝতেই পারছো হিন্দুদের মানে নিয়ে এই কারবারটা একটা পরিবারের মধ্যে এটা আবদ্ধ থাকে, অর্থাৎ পারিবারিকভাবে এই কারবারটা তৈরি হয় এবং এটার নাম দেওয়া হয়েছিল জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস। বহু পুরনো ব্যবসা এটা, কিন্তু বর্তমানে এই ধরনের ব্যবসার প্রচলন প্রায় নেই, সেই কারণে আমরা এটা আলোচনার মধ্যে খুব একটা আনিনি। কিন্তু জেনে রাখো এটাও এক ধরনের ব্যবসা। কি কি বললাম, প্রপাইটারি বিজনেস, 2 নম্বর বললাম পার্টনারশিপ বিজনেস, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস। 4 নম্বরটা কি, 4 নম্বরের ব্যবসাটা যেটাকে আমরা বলি কর্পোরেট বিজনেস বা যেটাকে আমরা বলি কোম্পানি। ঠিক আছে, তাহলে বড় ধরনের যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটা যদি কেউ এখন তৈরি করতে যায় স্টিল প্ল্যান্ট, কেউ যদি তৈরি করতে চায় একটা বড় সিমেন্ট কোম্পানি, বা ধরো কেউ হয়তো বড় একটা এয়ারপোর্ট বা কোনো একটা সি পোর্ট এরকম যদি বানাতে চায়, ঠিক আছে, তাহলে এই ধরনের ব্যবসার ক্ষেত্রে, বা ধরো একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যদি কেউ তৈরি করতে যায়, সেখানে কিন্তু এককভাবে এই ধরনের ব্যবসা করা খুব কঠিন। অর্থাৎ সকলের সম্মিলিত তাতে অংশগ্রহণ দরকার, অনেকের কাছ থেকে মূলধন নিয়ে সেই ব্যবসা হওয়া দরকার, এবং সেটা অবশ্যই কোম্পানি আইন মোতাবেক। ভারতবর্ষে 1956 সালে যে কোম্পানি আইন তৈরি হয়েছিল, সেই আইন মোতাবেক সেই কোম্পানি গঠন করা হয়। আমরা এরকম বহু সরকারি বেসরকারি কোম্পানির নাম জানি, যে কোম্পানিগুলো বর্তমানে কাজ করছে, এবং এগুলোকে বলবো আমরা কোম্পানি ফর্ম অফ বিজনেস। এবং এর সুবিধে অসুবিধে বা তার বৈশিষ্ট্য এই নিয়ে আমরা এই পরবর্তীতে আলোচনায় আসবো। কোঅপারেটিভ ফর্ম অফ বিজনেস, এটা হচ্ছে আরেক ধরনের ব্যবসা, সমবায় সমিতি। সমবায় সমিতি
কারা গঠন করে? না, সমবায় তৈরি করে যে সমাজের যারা উইকার সেকশনস অফ দ্য সোসাইটি, ঠিক আছে, ডিফারেন্ট টাইপের হতে পারে সেটা কোঅপারেটিভ। তো কোঅপারেটিভ বিজনেস হচ্ছে যে যারা একই মনোভাবাপন্ন, একই উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে, যারা ধরো এই ধরনের কোনো সমবায়ের মানে উদ্দেশ্যকে সাধন করার জন্য যে ব্যবসাটা গড়ে তোলে সেটাই হচ্ছে সমবায় ব্যবসা। সেটা দুগ্ধ সমবায় হতে পারে, কৃষি সমবায় হতে পারে, অথবা কোনো শিল্প সমবায় হতে পারে, ঠিক আছে, মৎস্য সমবায় হতে পারে, এরকম। হ্যাঁ, একই ধরনের কারবারে যুক্ত একাধিক ব্যক্তি তারা আমাদের দেশের যে সমবায় আইন আছে সেই আইন মেনে যদি কোনো একটা সমবায় গঠন করে তাহলে আমরা সেটাকে বলবো সমবায় ব্যবসা বা কোঅপারেটিভ বিজনেস। তাহলে কি কি আমরা আলোচনা করলাম আরেকবার জেনে নিই। একটা হচ্ছে সোল প্রপাইটারশিপ বা প্রপাইটারি বা এক মালিকি কারবার, 2 নম্বর হচ্ছে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস, থার্ড আমি যেটা বললাম কি না আরেকটা হচ্ছে জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস বা যৌথ হিন্দু পারিবারিক কারবার। 4 নম্বর আমি কি আলোচনা করেছি? 4 নম্বর বললাম আমরা কোম্পানি ফর্ম অফ বিজনেস। আর 5 নম্বর যেটা আমি বললাম সেটা হচ্ছে সমবায় কারবার বা কোঅপারেটিভ ফর্ম অফ বিজনেস। আর 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে পাবলিক এন্টারপ্রাইজ, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান। এই সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ সরকারের উদ্যোগে যে ব্যবসা সংগঠিত হয় তাকে আমরা বলি রাষ্ট্রীয় কারবার বা বলা হয় পাবলিক এন্টারপ্রাইজ, অথবা খুব সহজে যেটা আমরা বললে খুব চিনি ম্যাক্সিমাম লোক সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই সরকারি প্রতিষ্ঠান আবার 4 রকমের হয়। একটা হচ্ছে ডিপার্টমেন্টাল ফর্ম অফ অর্গানাইজেশন বা যেটাকে আমরা বলবো যে বিভাগীয় সংগঠন। 2 নম্বর হচ্ছে বোর্ড ফর্ম অফ অর্গানাইজেশন, অর্থাৎ বোর্ড পরিচালনা, হ্যাঁ, বোর্ড সংস্থা যেগুলো সেটাও সরকারি। 3 নম্বর হচ্ছে স্ট্যাটুটারি কর্পোরেশন বা পাবলিক কর্পোরেশন, অর্থাৎ যেটাকে বাংলায় বলে বিধিবদ্ধ সংস্থা বা যেটাকে আমরা বলি বিধিবদ্ধ নিগম। আর চতুর্থ হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি বা বাংলায় বলা হয় সরকারি কোম্পানি। সরকারি কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানি কাদের বলে? না, গভর্নমেন্ট কোম্পানি ইজ দ্যাট কোম্পানি ইন হুইচ either state government and central government or different state governments or private and public both type of government organized যেটা বলছিলাম যে তোমাদেরকে যে গভর্নমেন্ট কোম্পানি ইজ দ্যাট কোম্পানি ইন হুইচ at least 51% share is held by either government organization or government and state government, central government and state government organization held by those organization is called government company. অর্থাৎ একাধিক সরকার হতে পারে, মানে একাধিক রাজ্য সরকারের মধ্যে বা কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যদি কোনো কোম্পানি যদি ফর্ম করা হয় এবং সেটা সরকার দ্বারা পরিচালিত পুরোপুরি হয় তাকে আমরা বাংলায় বলছি সরকারি কোম্পানি। সেই কোম্পানির কিন্তু মালিকানা, শেয়ার মালিকানা কমপক্ষে 51% হওয়া উচিত। 51% বেশি হতে পারে কিন্তু কম যেন না হয়, তাকে আমরা বলবো গভর্নমেন্ট কোম্পানি। যেমন ধরো আমাদের দেশে রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা গেল, হ্যাঁ, এরকম আরও আছে। আমাদের এখানে যে সমস্ত যে লিমিটেড কোম্পানিগুলো যেমন ভেল, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড বা বিএসএনএল আমরা বলতে পারি, ভারত সঞ্চার নিগম লিমিটেড, এরা সবই হচ্ছে গভর্নমেন্ট কোম্পানির এক্সাম্পল। সাধারণত এই কোম্পানিগুলো লাভ ক্ষতির ভিত্তিতে পরিচালিত হয়। তাহলে আমরা মোট যে কোম্পানিগুলোর নাম পেলাম, যে ধরনের আমরা বিজনেস অর্গানাইজেশনগুলোর কথা আমি পরপর বললাম তোমাদের, হ্যাঁ, সেইগুলো আমরা এবার নেক্সট 1 by 1 আলোচনা করব। দেখো এরপরে আসছি আলোচনা, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অর সোল প্রপাইটারশিপ, অর্থাৎ ব্যক্তিগত বা এক মালিকি ব্যবসা। কাকে আমরা বলবো? বলছে ইন্ডিভিজুয়াল প্রপাইটারশিপ or one man business is a form of organization in which an individual introduces his own capital, uses his own skill and is entitled to all the profits and assumes all the risk of ownership. জেনে রাখো ওল্ডেস্ট ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন যদি তোমাদের 3-4টা অপশন দেয় কোনটা হবে, তাহলে অবশ্যই
সেটা হবে সোল প্রপ্রাইটারশিপ বিজনেস। অর্থাৎ সোল প্রপ্রাইটারশিপ, পার্টনারশিপ বা কোম্পানি ফর্ম অফ বিজনেস অথবা পাবলিক এন্টারপ্রাইজ, এই সবগুলোর মধ্যে সবচেয়ে পুরনো যে ব্যবসায়িক সংগঠন সেটা হচ্ছে এক মালিকি ব্যবসা। এই এক মালিকি ব্যবসার মালিক একজন থাকবে, সেই জন্যই তো নাম হচ্ছে প্রপ্রাইটারি বিজনেস বা সোল প্রপ্রাইটারশিপ বিজনেস। এবং শুধু তাই নয়, এবং যে ব্যক্তি মালিক সে তার নিজস্ব মূলধন সেখানে যোগান দেয়, তার যে নিজস্ব দক্ষতা এবং সমস্ত যে লাভ বা ব্যবসার যা ক্ষতি, হ্যাঁ, লাভ হলে সবটাই কিন্তু তার রিস্কে বা তার মালিকানায় সেই একমাত্র সেটা বহন করে। অর্থাৎ সেই ওনার, সেই হচ্ছে তোমার অফিস বেয়ারের বা সেই হচ্ছে সেই কারবারের এমপ্লয়ি, সেই মালিক, আবার সেই হচ্ছে মূলধনদাতা। অর্থাৎ একসাথে সবগুলোর ভূমিকাই তাকে পালন করতে হয়। ঠিক আছে? হিস্টোরিক্যালি দিস ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। তাহলে সবচেয়ে আগে যদি বলে কোন কারবার সংগঠন প্রতিষ্ঠিত ছিল বা হয়েছে, সেটা উত্তর হবে কি? সোল প্রপ্রাইটারশিপ বিজনেস। এবার দেখে নিই আমরা এর কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি। 1 নম্বর দেখো, ওন ক্যাপিটাল। আমরা একটু আগে এর ডেফিনেশনে বলেছি যে মালিক তার নিজস্ব মূলধন দেবে, নিজস্ব মূলধনের যোগান দেবে। হ্যাঁ, মালিকই হচ্ছে সেই মূলধনের, তার মালিকানা রয়েছে। 2 নম্বর হচ্ছে স্মল সাইজ। সাধারণত এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খুব ছোট মাপের হয়। তোমাদের একটু আগেই বললাম যে যেগুলো মুদির দোকান বা ধরো স্টেশনারি দোকান বা ধরো তোমার ছোট চায়ের দোকান, এগুলো সবই সাধারণত এক মালিকি ব্যবসার কিন্তু এটা সাধারণত হয়। নেক্সট হচ্ছে কি? পার্সোনাল কন্ট্রোল, অর্থাৎ ব্যক্তিগত নিয়ন্ত্রণ। ব্যক্তিগত নিয়ন্ত্রণ বলতে কি বলছে? যে না, একাই মালিক, একাই সবটা সামলাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে তাকেই কিন্তু দোকানে মাল আনা থেকে আরম্ভ করে, বিক্রি করা থেকে আরম্ভ করে, লাভটা তার হচ্ছে সমস্ত অ্যাকাউন্টস মেনটেন করা, সবটাই তার পার্সোনাল সেই কন্ট্রোলের মধ্যে রয়েছে। আনলিমিটেড লায়াবিলিটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সোল প্রপ্রাইটারশিপ বিজনেসের লায়াবিলিটি মানে দায় বা দেনা, সেটা কিন্তু অসীম। অর্থাৎ যদি কারবারের কোনো রকম লোকসান হয় তাহলে তার ব্যবসা থেকে তো সেটা মেটাতেই হবে, এমনকি তার ব্যক্তিগত যে তার সম্পত্তি সেখান থেকে দায় বা দেনা তার মেটানো প্রয়োজন। আনলিমিটেড লায়াবিলিটি। নেক্সট হচ্ছে কি? আনডিভাইডেড রিস্ক। এই যে কারবারের যে ঝুঁকি, সেই ঝুঁকি কিন্তু অন্য কারোর সঙ্গে তার কিন্তু মানে ভাগ করে নেওয়ার মতন তার এখানে কিন্তু কোনো রকম তার অবকাশ নেই। অর্থাৎ একই ব্যক্তি যিনি তার মালিক, তাকেই কিন্তু সমস্ত ঝুঁকিটা এককভাবে বহন করতে হয়। আর নেক্সট হচ্ছে ফ্রি ফ্রম গভর্নমেন্ট রেগুলেশন। সরকারি যে সমস্ত নিয়ন্ত্রণ, গভর্নমেন্ট যে রেগুলেশন, সেই রেগুলেশন থেকে কিন্তু পুরোপুরি এটা কিন্তু ফ্রি। অর্থাৎ তুমি নিজের ইচ্ছে মতন এই ধরনের কাজ কারবার করতে পারো, সরকারের কোনো রকম সেভাবে কিন্তু বিধিনিষেধ বা কোনো রকম নিয়ন্ত্রণ এখানে কাজ করছে না। তাহলে কি কি আমরা দেখলাম? দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্স: ওন ক্যাপিটাল, স্মল সাইজ, পার্সোনাল কন্ট্রোল, আনলিমিটেড লায়াবিলিটি, আনডিভাইডেড রিস্ক, ফ্রি ফ্রম গভর্নমেন্ট রেগুলেশন। কোশ্চেন কিভাবে দেবে? কোশ্চেন ধরো 3-4টে দিয়ে দেবে অপশনে, দিয়ে বলবে হয়তো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ সোল প্রপ্রাইটারশিপ বিজনেস। এই যে 3-4 রকম দিয়ে দেবে, ফট করে একটা হয়তো চেঞ্জ করে দিল, এখানে একটা অপশন দিয়ে দিল লিমিটেড লায়াবিলিটি। ঠিক আছে? তাহলে কোনটা নয় বললে তখন লিমিটেড লায়াবিলিটি হবে, কারণ আমরা জেনেছি আনলিমিটেড লায়াবিলিটি হচ্ছে ওয়ান অফ দ্য মেন ফিচার্স অফ সোল প্রপ্রাইটারশিপ বিজনেস। নেক্সট দেখো পরে কি আছে, দেখো অ্যাডভান্টেজেস মানে সুবিধে। কার সুবিধে? অ্যাডভান্টেজেস অফ সোল প্রপ্রাইটারশিপ। অর্থাৎ এক মালিকি কারবারের সুবিধে কি কি? সোল প্রপ্রাইটারশিপ হ্যাজ দ্য ফলোইং প্রিন্সিপাল অ্যাডভান্টেজেস। কি কি সুবিধা আছে? কেন লোকে এক মালিকি ব্যবসা করবার জন্য আগ্রহী হয়? অনেকগুলো কারণ আছে। নাম্বার 1 হচ্ছে ইজি ফরমেশন। ঠিক আছে? তোমার ব্যবসা করার যদি কোনো রকম মানসিকতা, দক্ষতা বা যদি ইচ্ছে বা আগ্রহ থাকে, তুমি সবার আগেই যে ব্যবসাতে খুব সহজে নামতে পারো সেটা হচ্ছে এক মালিকি ব্যবসা। হ্যাঁ, ছোট্ট একটা দোকান করে, ছোট্ট একটা শোরুম করে বা যে কোনো ধরনের ব্যবসায় নামা যায়। 2 নম্বর হচ্ছে কমপ্লিট কন্ট্রোল অফ বিজনেস। যেহেতু কারবারের মালিক একজন, সেই কারবারের কর্মী, সেই হচ্ছে কারবারের, সে হচ্ছে তোমার দেনাদার পাওনাদার, সবই সে একাই, এবং সেই জন্য পুরোপুরি তার দক্ষতায় ব্যবসা চলছে।
পুরো নিয়ন্ত্রণ কিন্তু ব্যবসার তার একার হাতে রয়েছে। এখানে কোনো অংশীদার কেউ নেই বা অন্যান্য কারো হাতে মালিকানার কিন্তু অংশ নেই, একাই সে মালিক। ডিরেক্ট মোটিভেশন, খুব স্বাভাবিক, মোটিভেশনটা সে সরাসরি পাচ্ছে। যত তার আস্তে আস্তে ক্রেতা বাড়ছে, ব্যবসায়ের প্রচার প্রসার সুনাম যত বাড়ছে, ব্যবসায়ের মুনাফা যত তার আসছে, তত কিন্তু সে মোটিভেট হচ্ছে। তাহলে সরাসরি এই মোটিভেশন, হ্যাঁ, সেটা পাওয়ার কিন্তু জায়গা হচ্ছে একক মালিকানার ব্যবসা। নেক্সট, মেনটেনেন্স অফ বিজনেস সিক্রেটস। কোনো কারবার করতে হলে তার কিন্তু সবসময় তার কিন্তু গোপনীয়তাটা কিন্তু সবসময় কি করতে হয়, মেনটেন করতে হয়। এই সিক্রেসি যদি না থাকে তাহলে কিন্তু ওই ব্যবসা কিন্তু অন্য যে কেউ কিন্তু খুলতে পারে, বা ওই ব্যবসার সেই গোপনীয়তা জেনে তারা কিন্তু সেই ব্যবসার কিছু ক্ষতি করতে পারে। তাহলে ব্যবসার সিক্রেট, বিজনেস সিক্রেট বা ট্রেড সিক্রেট যেটাকে বলা হয়, সেটা কিন্তু খুব একটা ভেরি এসেন্সিয়াল একটা ফিচার যে কোনো ব্যবসার। সেইটা মেনটেনেন্স কিন্তু সম্ভব সবচেয়ে ভালোভাবে করা যায় সোল প্রপ্রাইটরশিপ বিজনেসে। কুইক ডিসিশন, একাই মালিক, সে একা যা মনে করবে, যে সিদ্ধান্ত নেবে, দ্যাটস ফাইনাল। তাহলে এখানে চটজলদি কোনো ডিসিশন নেওয়া যায়, এবং এই যে ডিসিশনটা নেওয়া যায় সেটাই কিন্তু সর্বতভাবে কিন্তু সেটাকেই প্রয়োগ করা সম্ভব হয়। পার্সোনাল কন্ট্যাক্টস, পার্সোনাল কন্ট্যাক্টস বলতে না, ব্যক্তিগতভাবে কিন্তু যোগাযোগ সেই মালিক কিন্তু রাখতে পারে, ঠিক আছে? ব্যক্তিগতভাবে ক্রেতাদের সাথে, ব্যক্তিগতভাবে সে সমস্ত রকম যারা ঋণদাতা বা বিভিন্ন পৃষ্ঠপোষক ওই ব্যবসায় যারা রয়েছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কারবারের মালিক। ফ্লেক্সিবিলিটি ইন অপারেশন, ফ্লেক্সিবিলিটি ইন অপারেশন মানে মানে কারবারটা চালাতে গেলে যে একটা নমনীয়তা দরকার, ঠিক আছে, সেইটা কিন্তু এক মালিকের ব্যবসা সবচেয়ে বেশি। কারণ ব্যবসার যে মালিক সেই তো পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন, তিনিই তো সবচেয়ে বেশি ব্যবসাটাকে নিজেই একা হাতে লিড করছেন। তার যেটা স্কিল, তার যেটা মানে কি বলবো, তার যেটা ফোরসাইট, সবটাই কিন্তু এখানে কাজে লাগছে, এবং সেখানে তিনি নিজের ইচ্ছে মতন সেটাকে তার রূপ বদল করতে পারেন, তার পরিবর্তন করতে পারেন। ফ্লেক্সিবিলিটি এখানে ভীষণ মাত্রায় আছে। নেক্সট, মিনিমাম গভর্নমেন্ট রেগুলেশন। সরকারের সবচেয়ে কম নিয়ন্ত্রণ থাকে এক মালিকি ব্যবসায়, ঠিক আছে? মিনিমাম গভর্নমেন্ট রেগুলেশন, গভর্নমেন্ট রেগুলেশন সবচেয়ে বেশি আছে কোম্পানি ফর্ম অফ বিজনেস। মিনিমাম গভর্নমেন্ট রেগুলেশন, তাহলে দেখো কতগুলো আমরা প্রিন্সিপাল অ্যাডভান্টেজের মধ্যে আমরা পাচ্ছি। ইজি ফরমেশন, কমপ্লিট কন্ট্রোল, ডিরেক্ট মোটিভেশন, মেনটেনেন্স অফ বিজনেস সিক্রেট, কুইক ডিসিশন, পার্সোনাল কন্ট্যাক্ট, ফ্লেক্সিবিলিটি ইন অপারেশন, আর হচ্ছে মিনিমাম গভর্নমেন্ট রেগুলেশন। নেক্সট আমরা দেখে নিই এই ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজেস অফ সোল প্রপ্রাইটরশিপ, যে কোনো কারবারের যেমন বেশ কিছু সুবিধে আছে তেমন কিন্তু বেশ কিছু অসুবিধাও আছে। সুবিধা অসুবিধা দুটোই পাশাপাশি থাকে। এখন এই এক মালিকি ব্যবসা কোন কোন ধরনের সমস্যা তারা ফেস করে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। নাম্বার ওয়ান হচ্ছে লিমিটেড ক্যাপিটাল। যখনই একজন ব্যক্তি মূলধন যোগান দিচ্ছে স্বাভাবিকভাবেই তার পরিমাণ হয় যথেষ্ট কম, ঠিক আছে? লিমিটেড ক্যাপিটালটা হচ্ছে একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ, এবং তার ফলে কি হয়, ব্যবসার আকার আয়তন ছোট হয় এবং ব্যবসার মুনাফার পরিমাণও কম হয়। লিমিটেড ক্যাপিটাল হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে লিমিটেড ম্যানেজেরিয়াল এবিলিটি, অর্থাৎ খুব সীমিত রকম এখানে তার ব্যবস্থাপনার যে দক্ষতা, কারণ একাই মালিক, তাকে সব দিক সামলাতে হয়, যার ফলে কি হয়, তার যে ম্যানেজেরিয়াল এবিলিটি সেটা ভীষণভাবেই কিন্তু সেখানে কম পরিমাণে এখানে সেখানে রাখা যায়। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আনলিমিটেড লায়াবিলিটি। একটু আগেই বলেছি যে এই ধরনের ব্যবসার যে দায় বা দেনা সেটা হচ্ছে ভীষণভাবে সীমিত। কারণ ভীষণভাবে সীমিত নয়, ভুল বললাম, ভীষণভাবে অসীম আর কি, যেটাকে বলে আনলিমিটেড। কারণ হচ্ছে যে এখানে ওই ব্যবসায় যদি কোনো লোকসান হয় এক মালিকি ব্যবসায়, সেখানে ব্যবসার যে সম্পত্তি সেটা তো দায়বদ্ধ থাকেই, তার পাশাপাশি ব্যবসার যে মালিক তার যে ব্যক্তিগত সম্পত্তি সেটাও কিন্তু সেখানে তার দায়বদ্ধতা সেখানে বজায় রাখতে হয়। সেই কারণেই লায়াবিলিটিটা আনলিমিটেড হয়। নেক্সট হচ্ছে আনসার্টেন লাইফ। এক মালিকি ব্যবসা যে কোনো মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, আজকে হয়তো খুব ভালোভাবে চলছে, আজকে তার হয়তো বিশাল মুনাফা রয়েছে, আজকে তার সুনাম রয়েছে, কিন্তু হয়তো বাজারের যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে কিন্তু, বা যদি ক্রেতাদের চাহিদার যদি পরিবর্তন হয়, অটোমেটিক্যালি কিন্তু এই ধরনের ব্যবসা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এবার হচ্ছে সুটেবিলিটি। সুটেবিলিটি হচ্ছে কি না, বলছে যে ওয়ার বিজনেস ইজ স্মল ইন সাইজ অ্যান্ড রিকোয়ার্ড স্মল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ
এই ধরনের ব্যবসা কোথায় কোথায় মানে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে? ধরো যখন আমাদের হয়তো মূলধনের পরিমাণ যথেষ্ট কম এবং সেখানে দেখা যাচ্ছে আমি চাইছি হয়তো খুব ছোট মাপের একটা কোনো ব্যবসা গড়ে তুলতে, তখনই কিন্তু এই এক মালিকি ব্যবসা সেটা সুবিধাজনক হতে পারে। সেই জন্য বলা হচ্ছে হোয়ার বিজনেস ইজ স্মল ইন সাইজ অ্যান্ড রিকোয়ার্স স্মল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। নেক্সট কি বলছে, হোয়ার রিস্ক ইনভলভ ইজ নট হেভি। সবার পক্ষে দেখো খুব বড় মাপের ঝুঁকি নেওয়া সম্ভব হয় না, বিশেষত এক মালিকি ব্যবসাতে নয়, কারণ একা মালিকের পক্ষে বড় মাপের ঝুঁকি নেওয়া খুব ট্রাবলসাম হয়ে দাঁড়ায়। সেই জন্য সেই ধরনের ব্যবসাই হচ্ছে এক মালিকি ব্যবসার পক্ষে সুবিধাজনক, যেখানে ঝুঁকির মাত্রা কম। 2 নম্বর হচ্ছে কি, হোয়ার কাস্টমার্স নিড পার্সোনাল অ্যাটেনশন। ব্যবসার মালিক যদি সরাসরি তার কাস্টমারদের সঙ্গে যোগাযোগ যদি রাখতে পারেন, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না, কারণ সেক্ষেত্রে মালিক সরাসরি কিন্তু বুঝতে পারে যে সেখানে কি প্রয়োজন বা কি প্রয়োজন নেই, সেই জায়গাগুলো সে সরাসরি সেই ব্যাপারে নজরদারি করতে পারে। থার্ড, হোয়ার বিজনেস ক্যান বি কন্ট্রোলড অ্যান্ড ম্যানেজড বাই ওয়ান ম্যান। অর্থাৎ যেখানে ব্যবসাটা নাকি একজন মাত্র লোকই পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, তার নিয়ন্ত্রণে থাকছে, তার পরিচালনার মধ্যে থাকছে, সেখানেই একমাত্র এক মালিকি ব্যবসাটা কিন্তু ঠিক মতন সেখানে উপযুক্তভাবে কাজ করে। হোয়ার ডিসিশনস হ্যাভ টু বি টেকেন কুইকলি, মানে খুব চটজলদি সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে। তাহলে ইনস্ট্যান্ট যদি কোনো ডিসিশন নিতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সোল প্রপ্রাইটারশিপ বিজনেসের থেকে আর ভালো কিছু নেই, কারণ পার্টনারশিপ বা কোম্পানি ফর্ম অফ বিজনেস বা অন্যান্য আরো যেগুলো নাম বললাম কোঅপারেটিভ বিজনেস, সেক্ষেত্রে কিন্তু খুব চটজলদি কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, কারণ সেখানে অনেকের মতামত বা একাধিক মালিকানা থাকার কারণে সেক্ষেত্রে অযথা বিলম্ব হয়। তাহলে আমরা দেখে নিলাম যে এক মালিকি ব্যবসার কোথায় কোথায় সুবিধে, কোথায় কোথায় অসুবিধে এবং এর কি কি বৈশিষ্ট্য, সেগুলো আমরা 1 বাই 1 জানলাম। পরে আসছি পার্টনারশিপ। এক মালিকের পরেই আমি তোমাদের আগেই আলোচনা করেছি যে যখনই দুজন হয়ে যাচ্ছে মালিক বা তার বেশি, তখন আমরা কি হয়, অংশীদারি ব্যবসায় চলে আসি। অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস কাকে বলছে? বলছে যে when a business grows beyond the capacity of a sole proprietor, it becomes necessary to form a partnership. অর্থাৎ এক মালিকি ব্যবসার সেটা দেখা যাচ্ছে আয়ত্তের বাইরে, মূলধনের পরিমাণ বেশি, দক্ষতার পরিমাণ আরো বেশি, হ্যাঁ, যেখানে হয়তো এই ধরনের এবং সেখানে মুনাফার পরিমাণও অত্যন্ত বেশি, স্বাভাবিকভাবেই সেইটা কিন্তু পার্টনারশিপ ব্যবসায় তখন সেখানে আসতে হয়। পার্টনারশিপের যে আমাদের আইন রয়েছে, সংশ্লিষ্ট আইনটার নাম পার্টনারশিপ অ্যাক্ট 1932। এই অংশীদারি আইন 1932-এ সেখানে কিন্তু অংশীদারি ব্যবসা কাকে বলবে তার কিন্তু এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে। কি ডেফিনেশন দিয়েছে না, বলা হয়েছে দ্য রিলেশন বিটুইন পার্সনস who have agreed to share the profits of a business carried on by all or any of them acting for all। খেয়াল রাখবে এখানে দেখো, এই যে পার্টনারশিপ বিজনেসে এখানে কিন্তু লাভ কিভাবে বন্টন হবে সেটা ডেফিনেশনে বলা আছে, কিন্তু ক্ষতি কিভাবে বন্টন করা হবে যদি ক্ষতি হয় এই ব্যবসায়, সেটা কিন্তু কোথাও কিন্তু উল্লেখ নেই। এখানে বলেই দেওয়া হয়েছে যে পার্টনারশিপ বিজনেসে যারা অংশীদার, যারা পার্টনার, তাদের মধ্যে কি রিলেশনশিপ থাকবে না, যে পরিমাণ লাভটা হবে সেটা সেই লাভটাকে তারা যখন পেতে থাকবে, তাদের মধ্যে তখন কিন্তু দেখা যাবে যে তাদের নয় একজন, ওই পার্টনারদের মধ্যে যে কেউ একজন বাকিদের হয়ে হয়তো তাদের পুরোপুরি ব্যবসাটা তাকে বহন করতে হবে বা সকলে মিলে ব্যবসাটাকে হয়তো ক্যারি আউট করবে, তাহলে এবং প্রফিটটা কিন্তু তাদের এই পার্টনারদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউশন হবে। এখানে লোকসানের কথা কিছু ডেফিনেশনে বলা হয়নি। The individuals who constitute the partnership are referred to as partners। তাহলে ব্যবসাটার নাম হচ্ছে পার্টনারশিপ বিজনেস, সেখানে যারা ওনার্স হিসেবে থাকছেন তাদেরকে আমরা বলছি কি, পার্টনার্স, বাংলায় বলে অংশীদার। অ্যান্ড কালেকটিভলি দে আর নোন অ্যাজ ফার্ম। এই যে তোমাদের একটু আগে বলছিলাম যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে ফার্মগুলো আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে কি পার্টনারশিপে রয়েছে, অর্থাৎ 2জন বা 3জন করে যারা সিএ তারা একসঙ্গে তারা একটা ফার্ম তৈরি করেছেন এবং এই সবগুলো পার্টনারকে আমরা সংঘবদ্ধভাবে আমরা বলছি ফার্ম। দ্য মিনিমাম নাম্বার অফ পার্সনস রিকোয়ার্ড টু মেক এ পার্টনারশিপ ইজ 2। এটা কিন্তু কোশ্চেন আমাদের থাকে যে একটা পার্টনারশিপ বিজনেস গড়তে গেলে ন্যূনতম সদস্য সংখ্যা কতজন হবে? ন্যূনতম সদস্য সংখ্যা হবে 2। একটা যদি মালিক হয়, একজন যদি মালিক হয় তাহলে এক মালিকি ব্যবসা, সোল প্রপ্রাইটারশিপ।
মিনিমাম যদি দুজন হয় তখন হবে সেটা গিয়ে পার্টনারশিপ। The Partnership Act does not mention the upper limit of the number of partners. অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা যখনই আমরা নামবো সেখানে আইন মোতাবেক কিন্তু কখনোই বলা হয়নি যে কতজন পার্টনার সর্বোচ্চ সেখানে থাকতে পারে। মিনিমাম বলা আছে দুজন, কিন্তু ম্যাক্সিমাম কতজন সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। বাট আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956, a partnership consisting of more than 10 partners for a ব্যাংকিং বিজনেস, এখানে কিন্তু দেখো আমাদের যে 1956 সালের কোম্পানি আইন, যেটা 2013 থেকে আবার সংশোধন হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে যদি কেউ ব্যাংকিং বিজনেস করতে চায়, ব্যাংক করতে চায়, তাহলে কিন্তু 10 জন পার্টনারের বেশি সেখানে কিন্তু পার্টনার অবশ্যই থাকতে হবে। অ্যান্ড মোর দ্যান 20 persons ফর এ জেনারেল বিজনেস উড বি ইললিগাল। ঠিক আছে, এবং 20 জনের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা ইললিগাল পার্টনারশিপ হবে। অর্থাৎ জেনারেল বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম 20 জন, আর ব্যাংক বিজনেসের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন পার্টনার থাকবে অ্যাকর্ডিং টু কোম্পানিজ অ্যাক্ট 1956। ঠিক আছে, কিন্তু পার্টনারশিপ অ্যাক্ট যেটা বলা হয়েছে 1932, সেখানে কিন্তু সর্বোচ্চ কতজন পার্টনার থাকবে সে বিষয়ে কোনো উল্লেখ নেই। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে পার্টনার কাকে বলে, পার্টনারশিপ কাকে বলে। আচ্ছা, এবং ফার্ম বলতে কাদের বোঝায়? যে কোনো পার্টনারশিপ বিজনেসে মিনিমাম কতজন মেম্বার থাকবে, ঠিক আছে, বা পার্টনার থাকবে, এবং কোম্পানি আইনে সেক্ষেত্রে ব্যাংকিং বিজনেসে কতজন থাকবে এবং জেনারেল বিজনেসে সর্বোচ্চ কতজন মেম্বার থাকবে, অর্থাৎ দ্যাট ইজ পার্টনার কতজন থাকবে, এখানে আমরা এটা উল্লেখ করলাম। পরের পেজে আসি, বলা হয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনারশিপ, অর্থাৎ অংশীদারি ব্যবসার কি কি বৈশিষ্ট্য আছে। যা আমরা ডেফিনেশনে পড়লাম, এর প্রিভিয়াস পেজে যা আমরা দেখলাম, সেখান থেকে কিন্তু তার কয়েকটা পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন প্রথমেই রয়েছে যে দেয়ার শুড বি অ্যাটলিস্ট 2 persons। তোমাদের এর আগেও আমি উল্লেখ করেছি যে দুজন ব্যক্তি নিয়েই সাধারণত পার্টনারশিপ গড়ে ওঠে। এটা হচ্ছে অ্যাটলিস্ট, কারণ দুজনের কম হয়ে গেলে সেটা হবে সোল প্রপ্রাইটারশিপ। তাহলে দেয়ার শুড বি অ্যাটলিস্ট 2 persons, দেয়ার শুড বি অ্যান এগ্রিমেন্ট বিটুইন পার্টনার্স। অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা যখন আমরা করব তখন কিন্তু একটা তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে, একটা চুক্তি থাকবে, চুক্তি ছাড়া কিন্তু পার্টনারশিপ ব্যবসা হবে না। তাহলে দুজন মিনিমাম হতে হবে তাকে মেম্বার পার্টনারশিপের, আর তার মধ্যে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে। দেয়ার শুড বি অ্যান এক্সিস্টেন্স অফ সাম বিজনেস। ধরো দুজন থাকলো এবং তাদের মধ্যে চুক্তি হলো, কিন্তু আদতে কোনো বিজনেসই থাকলো না, তাহলে বিজনেস না থাকলে তাহলে সেটা কি পার্টনারশিপ হবে? কখনোই হবে না। তাই একটা কারবারের অস্তিত্ব সেখানে অবশ্যই থাকতে হবে। তাহলে 3টে পয়েন্ট আমরা পেলাম। দেখো 4 নম্বর কি বলছে, দ্য পারপাস অফ পার্টনারশিপ শুড বি টু আর্ন প্রফিট। অর্থাৎ কারবার তো না হয় হলো, তাতে কতজন পার্টনার সেটাও আমরা দেখলাম, ঠিক আছে, তাদের মধ্যে চুক্তিও করলাম, কিন্তু করার পর সেখানকার উদ্দেশ্যটা কি? তার পার্টনারশিপের যেটা মূল উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে কিছু মুনাফা করা। মুনাফা যদি না উদ্দেশ্য থাকে সেটাও কিন্তু পার্টনারশিপের মধ্যে আমরা কিন্তু রাখতে পারি না। তাই এটা হচ্ছে একটা তোমার ফিচার্স যে টু আর্ন প্রফিট। নেক্সট কি বলছে দেখো, ইচ পার্টনার ইজ অ্যান এজেন্ট অফ এভরি আদার পার্টনার। যতজন এখানে পার্টনার আছে তার মধ্যে একজন পার্টনার অপর পার্টনারের এজেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ সকলের হয়ে একজন অথবা সবকটা সদস্যকে তারা কিন্তু প্রতিনিধি হয়ে একে অপরের হয়ে কাজ করবে পার্টনারশিপ বিজনেস। ঠিক আছে, তাহলে আমরা এই 5টা পয়েন্ট নিয়ে পরপর আলোচনা করলাম, যে প্রত্যেকটা পয়েন্টের আমরা যেগুলো বলেছি সেগুলো হচ্ছে সবগুলোই পার্টনারশিপের বৈশিষ্ট্য। 6 নম্বরেরটা কি বলা আছে, দ্য লায়াবিলিটি অফ পার্টনার্স ইজ আনলিমিটেড। এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে সবসময় পার্টনারশিপ বিজনেসে কি হয়, তার দায় হয় অসীম, অর্থাৎ সীমিত দায় কিন্তু কখনোই পার্টনারশিপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। নেক্সট, পার্টনার ক্যানট ট্রান্সফার হিজ শেয়ার ইন দ্য বিজনেস টু এ থার্ড পার্টি উইদাউট দ্য কনসেন্ট অফ অল আদার পার্টনার্স। মনে করলো কোনো একজন পার্টনার যে আমি অন্য কাউকে আমার শেয়ারটা ছেড়ে দেবো, না, করা যাবে না। এই ধরনের ব্যবসায় কোনো তৃতীয় পক্ষকে অন্যান্য যে সমস্ত অংশীদাররা আছে তাদের সম্মতি ছাড়া কোনোভাবেই পার্টনার কিন্তু তার শেয়ারকে ট্রান্সফার করতে পারে না। তাহলে এই 7খানা পয়েন্ট আমাদের কম বেশি হচ্ছে পার্টনারশিপের বৈশিষ্ট্য। নেক্সট আমরা দেখো আসছি যে অ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ, কেন লোকজন এই পার্টনারশিপ বিজনেসে নামে, অর্থাৎ এই পার্টনারশিপ ব্যবসা করার সুযোগ সুবিধাগুলো কি কি। একটা প্রথমেই হচ্ছে ইজি ফরমেশন,
দুজন মিলে যে কোনোভাবে একটা পার্টনারশিপে নেমে যাওয়া যায় এবং সহজেই করা যায়। লার্জার ফিনান্সিয়াল রিসোর্সেস, খুব স্বাভাবিক, আমি একা মালিক, আমি যত টাকা দিতে পারবো আমার ব্যবসায় বিনিয়োগ করতে তার থেকে অনেক বেশি করা যাবে, কারণ 2 বা ততোধিক অংশীদারদের নিয়ে এই ব্যবসা, কাজেই এখানে আর্থিক সম্পদের পরিমাণ অনেকটাই বেশি। বেনিফিটস অফ কম্বাইন্ড এবিলিটি, তাহলে খুব স্বাভাবিক, সেই 10 মিলেই করি কাজ বলে, অর্থাৎ যদি একাধিক যদি আমার পার্টনার থাকে তাহলে আমার কিন্তু একার ঘাড়ে সবটা না থেকে তখন বাকিদেরকে নিয়ে, হ্যাঁ, কম্বাইন্ড যে তাদের যে এফিসিয়েন্সি, তাদের যে স্কিল, সেটাকে কিন্তু ব্যবসায় কাজে লাগানো যায়। এখানে সাধারণভাবে দেখা যায় এক মালিকি কারবারের থেকে মুনাফার পরিমাণও অনেক বেশি। কুইক ডিসিশনস, মোটামুটি দেখা যায় যে পার্টনারশিপ ব্যবসাগুলো কম বেশি সব ছোট আকারের হয়, তো সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায়, যে কোনো একজন পার্টনার নিতে পারে, আবার সবাই পার্টনাররা মিলে খুব তাড়াতাড়ি এখানে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। ডিভিশন অফ রিস্ক, আমরা এক মালিকি ব্যবসা দেখেছিলাম, যিনি মালিক তাকে পুরোপুরি তার কাঁধেই কিন্তু পুরো দায়িত্ব ব্যবসায়, তার পুরো ব্যবসায়ের ঝুঁকি তারই ওপর, কিন্তু এখানে কিন্তু এই ঝুঁকিটা ভাগ হয়ে যায় কাদের মধ্যে, বিভিন্ন পার্টনারদের মধ্যে। তাহলে ডিভিশন অফ রিস্ক। পার্সোনাল এলিমেন্ট, দেখা যাচ্ছে যে কোনো একজন পার্টনার বা কোনো পার্টনারের হয়তো মার্কেটে যথেষ্ট সুনাম রয়েছে, তাদের যে গুণাগুণ বা তাদের যে দক্ষতা, সেটা অনেক সময় এই পার্টনারশিপ বিজনেসকে ভীষণভাবে প্রভাবিত করে। পার্সোনাল এলিমেন্ট। প্রোটেকশন অফ মাইনরিটি ইন্টারেস্ট, অর্থাৎ যদি এখানে ধরা যাক যে কেউ হয়তো প্রতিবন্ধী রয়েছেন, কেউ হয়তো আর্থিকভাবে কিছুটা দুর্বল রয়েছেন, অথবা অন্য কোনো দিক থেকে হয়তো পিছিয়ে থাকা অংশের কোনো মানুষ রয়েছেন, তাদের কিন্তু এক্ষেত্রে দেখা যায় পার্টনারশিপ বিজনেসের একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে। আর আনলিমিটেড লায়াবিলিটি, এটা তো আগে একাধিকবার বলেছি, এটাও হচ্ছে পার্টনারশিপ বিজনেসের একটা অ্যাডভান্টেজ হিসেবে দেখা যায়। নেক্সট, ডিসঅ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ। আচ্ছা, পার্টনারশিপের তো সুবিধা হলো, এবার অসুবিধাটা কি? একটা হচ্ছে ল্যাক অফ হারমোনি। একাধিক ব্যক্তি যখনই মিলে কোনো ব্যবসা করছেন, অনেক সময় তাদের নিজেদের মধ্যে মতের অমিল হতে পারে। মতের অমিল হলে কি হয়, সেখানে কারবারের ক্ষেত্রে তার প্রভাব পড়ে, কাজেই এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ল্যাক অফ হারমোনি। 2 নম্বর হচ্ছে লিমিটেড ফিনান্সিয়াল রিসোর্সেস। এখানে একজনের বেশি, অর্থাৎ 2জন বা 3জন 4জন, তারা হয়তো ফাইন্যান্সিয়াল রিসোর্স হয়তো এখানে প্রোভাইড করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় বড় একটা কোম্পানির ক্ষেত্রে বা বড় একটা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে পরিমাণে সেখানে হয়তো আর্থিক সম্পদ সেখানে নিয়োজিত থাকে বা বিনিয়োগ হয়, ততটা পরিমাণে কিন্তু এই ধরনের কারবারে সেখানে ফিনান্সিয়াল রিসোর্স পাওয়া যায় না, কাজে এটা আর একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, থার্ড হচ্ছে আনলিমিটেড লায়াবিলিটি। ফোর্থ হচ্ছে রিস্ক অফ ইমপ্লয়েড অথরিটি, অর্থাৎ এখানে যে তোমার যারা রয়েছেন পার্টনাররা, তাদের একজনের কোনো কাজের ভার কিন্তু অন্যদের ওপর গিয়ে পড়ে, অর্থাৎ একজন যদি কোনো বেআইনি কাজ করেন, কোনো একজন পার্টনার যদি তার যদি কাজের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে, ঠিক আছে, এবং সেইটা কিন্তু অন্যান্য পার্টনারদেরকেও সেটা কিন্তু বহন করতে হয়, এটাকে বলে রিস্ক অফ ইমপ্লয়েড অথরিটি। আর পার্টনারশিপ বিজনেস রেজিস্টার্ড হতে পারে, আনরেজিস্টার্ড হতে পারে, সেক্ষেত্রে যদি এটা ওই আইন মোতাবেক যদি পার্টনারশিপ ব্যবসাটা না তৈরি হয়, যে কোনো মুহূর্তে সেটা কিন্তু ইনস্টেবিলিটি আসতে পারে। অর্থাৎ যদি কোনো ওই ধরনের কারবারে যদি কোনো পার্টনারের ডেথ হয়, রিটায়ারমেন্ট হয়, তাহলে সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে দেখা যেতে পারে সেই কারবারটি বন্ধ হয়ে যেতে পারে, ইনস্টেবিলিটি। এর পরেরটা আসছি, দেখো পরে রয়েছে জয়েন্ট স্টক কোম্পানি। আমরা সোল প্রপ্রাইটারশিপ আর পার্টনারশিপের পর আমরা কোম্পানি ফর্ম অফ বিজনেস, যার আর একটা নাম জয়েন্ট স্টক কোম্পানি, আমরা তাতে আসছি। কোম্পানি কাকে বলে? এ কোম্পানি ইজ এ ভলেন্টারি অ্যাসোসিয়েশন অফ পার্সনস রেকগনাইজড বাই ল উইথ এ ডিস্টিংটিভ নেম, এ কমন সিল, এ কমন ক্যাপিটাল, divisible into transferable shares of fixed value, carrying limited liability and having a continued existence. এখানে প্রসঙ্গত বলে রাখি, আমি তোমাদের যখন সোল প্রপ্রাইটারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস নিয়ে যখন আমি ডিসকাস করেছি, তখন কিন্তু বারবার বলেছি যে আনলিমিটেড লায়াবিলিটি, কিন্তু এখানে খেয়াল করে দেখো আমরা যে ওয়ার্ডটা ইউজ করছি সেটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি, অর্থাৎ কারবারের যারা মালিক পক্ষ রয়েছে সেই মালিক পক্ষের দায় কিন্তু সীমিত। অর্থাৎ এই লিমিটেড লায়াবিলিটি কথাটা বলতে কি বোঝাচ্ছে না, কারবারের যে পরিমাণ শেয়ার সেখানে হয়তো ইনভেস্টেড রয়েছে, শেয়ার হোল্ডার যারা রয়েছেন
তারা কিন্তু ব্যবসায়ের কোনো লোকসান হলে তারা কিন্তু ওই শেয়ারের অংশটুকুই তাদের জন্য দায় হিসেবে কাজ করবে, অর্থাৎ সেইটুকুই তাদের লোকসানে যাবে, তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি কিন্তু সেখানে কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না। দ্যাট ইজ কল্ড লিমিটেড লায়াবিলিটি। তাহলে কোম্পানি কাকে বলে? কোম্পানি হচ্ছে একটা ভলেন্টারি অ্যাসোসিয়েশন অফ পার্সনস, অর্থাৎ যে সমস্ত লোক কোম্পানি গঠন করছেন তারা হচ্ছে একটা মানে স্বেচ্ছায় তারা একটা সংগঠন তৈরি করেছেন, রেকগনাইজড বাই ল, এবং স্বেচ্ছায় যে সংগঠন তৈরি করেছেন যে সমস্ত লোকজন কোম্পানি গড়তে গিয়ে, সেটাকে আইন অনুমোদন দিচ্ছে। উইথ এ ডিস্টিংটিভ নেম, কোম্পানির নিজস্ব একটা নাম থাকবে, ঠিক আছে? সেটা হতে পারে কোনো বাটা শু কোম্পানি হতে পারে, বা হতে পারে কোনো ধরো বড় কোনো স্টিল কোম্পানি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, বা অন্য কোনো সংস্থা হতে পারে। উইথ এ ডিস্টিংটিভ নেম আর দিয়েছে কমন সিল। যখনই কোনো একটা কোম্পানি বলছি, ধরো যাক ডানলপ, বা ধরো তোমার হচ্ছে ইউনিয়ন কার্বাইড, যে কোনো একটা কোম্পানি, তার একটা নির্দিষ্ট কিন্তু সিল থাকবে। হ্যাঁ, এই কমন ক্যাপিটাল, অর্থাৎ কারবারের যারা মালিক, সেই কারবারের যারা ওনার, তাদের কিন্তু নিজস্ব মূলধন সেখানে নিয়োগ করতে হবে, অর্থাৎ প্রত্যেকেরই এখানে মূলধন কিন্তু এতে যুক্ত থাকবে। ডিভিজিবল ইনটু ট্রান্সফারেবল শেয়ারস, অর্থাৎ এইটা প্রত্যেকটা লোক যারা এই কারবারে তাদের অর্থ বিনিয়োগ করেছেন, তাদের কিন্তু প্রত্যেকের কাছে শেয়ার বিক্রি করা হয়। তাহলে এই শেয়ারের মাধ্যমে কোম্পানি কি পাচ্ছে? তার নিয়োজিত মূলধন পাচ্ছে, বিনিয়োগ পাচ্ছে। ডিভিজিবল ইনটু ট্রান্সফারেবল শেয়ারস অফ ফিক্সড ভ্যালু, প্রত্যেকটা শেয়ারের নির্দিষ্ট মূল্য আছে, যারা এই শেয়ারগুলো হোল্ড করছেন তাদেরকে আমরা বলি শেয়ার হোল্ডার, ঠিক আছে? এবং সেটার সম্পূর্ণ নির্দিষ্ট অর্থমূল্য রয়েছে। ক্যারিং লিমিটেড লায়াবিলিটি অ্যান্ড হ্যাভিং এ কন্টিনিউড এক্সিস্টেন্স, অর্থাৎ একটা কোম্পানি ফর্ম অফ বিজনেস সেটা কিন্তু আজীবন কাল ধরে চলতে থাকবে। কোম্পানির যারা মালিক পরিবর্তন হতে পারে, কোম্পানির হয়তো মালিক মধ্যে কেউ হয়তো অবসর নিতে পারেন, কেউ মারা যেতে পারেন, হ্যাঁ, বা অন্য কেউ হয়তো সেই জায়গায় আসতে পারেন, কিন্তু কোম্পানি উইল রান ফর এভার, ঠিক আছে? এটাকে বলা হয় পারপেচুয়াল এক্সিস্টেন্স বা বলা হয় কন্টিনিউয়াস এক্সিস্টেন্স, অর্থাৎ এটার একটা চিরকালীন সত্তা এখানে কাজ করে। বেশ, এবারে দেখো কোম্পানির বৈশিষ্ট্য কি কি। কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যেটা আছে, সেপারেট লিগাল এন্টিটি, অর্থাৎ কোম্পানির একটা পৃথক আইনগত সত্তা থাকবে। এই কথাটা মানে কি? অর্থাৎ কোম্পানি এবং তার মালিক এরা কিন্তু আইনের চোখে দুজনে পৃথক। 2 নম্বর কি আছে দেখো, আর্টিফিশিয়াল লিগাল পার্সন। এই কথা মানে কি? আর্টিফিশিয়াল লিগাল পার্সন মানে কোম্পানি ইজ অলসো এ পার্সন ইন দ্য আইজ অফ ল, বাট ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন। আমরা হচ্ছে ন্যাচারাল পার্সন, তুমি আমি এরা আমরা ন্যাচারাল পার্সন, কিন্তু কোম্পানিকেও আইনের চোখে একটা পার্সন হিসেবে দেখা হয়, কিন্তু সেটি হচ্ছে লিগাল আর্টিফিশিয়াল লিগাল পার্সন হলো। কোম্পানি রয়েছে লিমিটেড লায়াবিলিটি, অর্থাৎ কোম্পানিতে যারা টাকা বিনিয়োগ করছেন, হ্যাঁ, তারা মূলধন বিনিয়োগ করছেন, তাদের দায় কিন্তু সীমাহীন নয়। সীমাহীন কোথায় থাকে? পার্টনারশিপ বা তোমার সোল প্রপ্রাইটারশিপে, সেখানে হচ্ছে আনলিমিটেড লায়াবিলিটি, এর ক্ষেত্রে লায়াবিলিটি হচ্ছে লিমিটেড। নেক্সট, পারপেচুয়াল সাকসেশন। পারপেচুয়াল সাকসেশন মানে হচ্ছে কন্টিনিউয়াস এক্সিস্টেন্স, অর্থাৎ একটা কারবার সে চিরকালীন ভাবে চলতে থাকবে, কিছুদিন গিয়েই বন্ধ হয়ে যাবে এমনটা নয়। পারপেচুয়াল সাকসেশন। ট্রান্সফারেবিলিটি অফ শেয়ারস, মানে এর যে শেয়ার সেটা কিন্তু ট্রান্সফারেবল, ঠিক আছে? আজ এক্স কোম্পানির শেয়ার হয়তো মিস্টার এ কিনেছেন, পরবর্তীকালে তিনি সময় সুযোগ বুঝে পরিস্থিতির ওপর তিনি এটাকে বিক্রি করতে পারেন, হয়তো মিস্টার বি কে বিক্রি করলেন, তাহলে এটা কি হচ্ছে না শেয়ারের ট্রান্সফারেবিলিটি। কমন সিল, প্রত্যেকটা কোম্পানির দেখবে একটা করে কমন সিল থাকে, ওই সিলটাই হচ্ছে কোম্পানির পরিচিতি, ঠিক আছে? আর সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, কারবারের কোম্পানি ফর্ম অফ বিজনেসের ম্যানেজমেন্টে যারা আছেন আর যারা ওনার্স, তাদের মধ্যে কমপ্লিট সেপারেশন একটা থাকে, অর্থাৎ এর ওনার হচ্ছে অসংখ্য প্রচুর শেয়ার হোল্ডার একটা বড় ধরনের ব্যবসার ক্ষেত্রে, বড় ধরনের কোম্পানি বা কর্পোরেট ব্যবসার ক্ষেত্রে, কিন্তু তারই একটা অংশ যাদের হাতে মেজর শেয়ার রয়েছে, তারাই কি করেন না, তারা কারবারটাকে কিন্তু রান করেন, অর্থাৎ তারাই হচ্ছেন ম্যানেজমেন্টে থাকেন। তাহলে আমরা এই যে 7খানা পয়েন্ট, এগুলো হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানির ফিচার্স। নেক্সট কি পাচ্ছি দেখো, নেক্সট আমরা পাচ্ছি অ্যাডভান্টেজেস,
হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ জয়েন্ট স্টক কোম্পানি? জয়েন্ট স্টক কোম্পানি আমরা কেন করতে চাই, কি তার সুবিধে? 1 নম্বর দেখো, লার্জার ক্যাপিটাল রিসোর্সেস, অনেক বেশি পরিমাণে মূলধন এখানে কিন্তু বিনিয়োগ করার সুবিধা রয়েছে। তাহলে বেশি বিনিয়োগ মানে কি? সেখানে বেশি পরিমাণ লাভ হবে, ব্যবসা অনেক আকারে আয়তনে বড় হবে, ঠিক আছে, প্রচুর লোক সেখানে কর্মসংস্থান হিসেবে সেখানে থাকতে পারবে, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ সেখানে তৈরি হবে। তাহলে সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে পারপেচুয়াল এক্সিস্টেন্স, অর্থাৎ চিরকালীন তার অস্তিত্ব। পারপেচুয়াল এক্সিস্টেন্স, এই যে একটু আগে বললাম যে তার কন্টিনিউয়াস, তার কি লাইফ, সারা জীবনভর একটা কোম্পানি কিন্তু বেঁচে থাকতে পারে। কোম্পানির মধ্যে যারা আছেন, যারা ম্যানেজমেন্ট রয়েছেন, বা কোম্পানির যারা বিনিয়োগকারী, বা কোম্পানির যারা ডেটার্স, যারা ক্রেডিটার্স, সব চেঞ্জ হতে পারে, কিন্তু কোম্পানি উইল রান ফর এভার। যেমন ধরা যাক একটা স্কুল, যেমন ধরো একটা কলেজ, যেমন একটা ইউনিভার্সিটি, সেটা কি হয়, বরাবর চলতে থাকে। ইউনিভার্সিটির উপাচার্য চেঞ্জ হতে পারেন, আচার্য পরিবর্তন হতে পারেন, টিচাররা অবসর নিতে পারেন, টিচাররা সেখানে প্রবেশ করতে পারেন, ঠিক আছে, অনেক কিছুই হতে পারে, স্টুডেন্ট আসে যায়, কিন্তু ইউনিভার্সিটি বা কলেজ সেটা যেমন কি হয়, ফর এভার রান করে, ঠিক কোম্পানির ক্ষেত্রেও তাই। ডিফিউজ রিস্ক, অর্থাৎ একজনের ঘাড়ে পুরো ঝুঁকি নয়, বা দুজন বা কয়েকজনের নয়, এই রিস্ক কোম্পানি পরিচালনার সেটা কিন্তু অনেকজনের মধ্যে সেটা কিন্তু পরিব্যাপ্ত হয়। 4 নম্বর দেখো, ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট। কোম্পানির ম্যানেজমেন্টে কারা থাকেন? কোম্পানির ম্যানেজমেন্টে থাকেন ডিরেক্টররা। যেই ডিরেক্টরদের নিয়ে একটা বোর্ড তৈরি হয়, যেটাকে বলে বোর্ড অফ ডিরেক্টরস। মনে রাখবে, সোল প্রপ্রাইটারশিপে প্রপাইটার বা যিনি ওনার, তিনি হচ্ছেন শেষ কথা। পার্টনারশিপ বিজনেসে পার্টনাররাই পুরোপুরি বিজনেসটা রান করেন, আর কোম্পানির ম্যানেজমেন্টে যারা আছেন, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস যারা আছেন, তারাই কিন্তু এই ম্যানেজমেন্ট, তারা কোম্পানিটাকে রান করছেন, তারাই হচ্ছেন কোম্পানির পরিচালন পর্ষদের তারা, এবং তারা কিন্তু পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতিতে আসছেন, শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হচ্ছেন। ট্রান্সফারেবিলিটি অফ শেয়ারস, শেয়ার তো ট্রান্সফার করা যায়, শেয়ার ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, সেই ধরনের এখানে কিন্তু সুযোগ রয়েছে, এটা একটা বড় সুবিধে। লিমিটেড লায়াবিলিটি, আমি কোম্পানিতে যা বিনিয়োগ করলাম অ্যাজ এ শেয়ার হোল্ডার, সেইটুকুই অবধি কিন্তু কোম্পানি কিন্তু অবধি আমার লায়াবিলিটি লিমিটেড, অর্থাৎ লায়াবিলিটি এর বাইরে কিছু নেই, এর দায় বা দেনা আমাদের ওই পরিমাণ টাকা অবধি সীমাবদ্ধ সীমিত থাকবে। ইকোনমিজ অফ লার্জ স্কেল, অর্থাৎ এই যে বড় মাপের ব্যবসা কোম্পানি ফর্ম অফ বিজনেসে গড়ে ওঠে, অবশ্যই সেখানে কিন্তু কিছু সাশ্রয়ী, কিছু সুযোগ সুবিধা, কিছু সাশ্রয়কারী কিছু, বা হ্যাঁ কিছু ইকোনমি, সেখানে কিন্তু লার্জ স্কেল প্রোডাকশনের কিছু বেনিফিট আমরা পাই। ট্যাক্স বেনিফিটস, করের ক্ষেত্রে অনেক ধরনের ছাড়ের সুযোগ থাকে, এটা ট্যাক্স বেনিফিটস বলছি। প্রফেশনাল ম্যানেজমেন্ট, এই সমস্ত প্রতিষ্ঠানে দেখা যায় খুব বড় মাপের, যেহেতু এই ধরনের কারবার ব্যবস্থাপনার মধ্যে যুক্ত, এখানে কিন্তু অনেক প্রফেশনালি কোয়ালিফাইড পার্সন থাকে। হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, বা ধরো লয়ার, হ্যাঁ, বা ধরো ইঞ্জিনিয়ার, এই ধরনের লোকজনের কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তাহলে প্রফেশনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট কোয়ালিফাইড লোকজনও কিন্তু প্রচুর পরিমাণে এখানে প্রতিষ্ঠানটা পরিচালনা করেন। আর সোশ্যাল অ্যাডভান্টেজ, অর্থাৎ সামাজিকভাবে এই বড় কারবার বা কোম্পানি ফর্ম অফ বিজনেস, এটা কিন্তু অনেক কিছু দিক থেকে কন্ট্রিবিউট করে, তাই সেদিক থেকে আমরা বলবো সোশ্যাল অ্যাডভান্টেজও রয়েছে কোম্পানি ফর্ম অফ বিজনেসে। তাহলে আমরা এর সুযোগ বা সুবিধাগুলো আমরা দেখলাম জয়েন্ট স্টক কোম্পানির। নেক্সট আমরা আসছি সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, কিছু অসুবিধাও আছে জয়েন্ট স্টক কোম্পানির। সেই অসুবিধাগুলো কি কি? না, 1 নম্বর হচ্ছে ডিফিকাল্ট ফরমেশন। কোম্পানি গড়তে গেলে কিন্তু অনেক রকম আইনি বাধা বিপত্তি আছে, কারণ যেহেতু প্রচুর লোকের এখানে অর্থ বিনিয়োজিত রয়েছে, ইনভেস্টেড রয়েছে, সেই জন্য সরকারিভাবে কিন্তু এর কিন্তু অনেক আইনি মারপ্যাচ, আইনি জটিলতা অনেক রয়েছে, যেগুলোকে মানে ওভারকাম করে তবেই একটা কোম্পানি তৈরি করা যায়, কোম্পানিকে রান করানো যায়। ডিফিকাল্ট ফরমেশন। 2 নম্বর, ডিভোর্স অফ ওনারশিপ ফ্রম ম্যানেজমেন্ট। সাধারণত এক মালিকি ব্যবসায় যিনি ওনার তিনি ম্যানেজার, কিন্তু এই কোম্পানি ফর্ম অফ বিজনেসে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট আর ওনারশিপ পরস্পর থেকে কিন্তু সেপারেট থাকে। 3 নম্বর, ফ্রডুলেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ এই ম্যানেজমেন্টের সেখানে কিন্তু কিছু ফ্রড কেস, সেই ধরনের কিন্তু অনেক সময় ঘটতে দেখা যায়, ঠিক আছে। ম্যানেজমেন্টের মধ্যে এমন কিছু জালিয়াতি বা এমন কিছু ত্রুটি
সেগুলো আমরা অনেক সময় ধরা পড়ে। এনকারেজমেন্ট টু স্পেকুলেশন, অর্থাৎ শেয়ার মার্কেটের শেয়ার বাজারে শেয়ারে ওঠানামার ক্ষেত্রে কিছু স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু অনেক সময় এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এনকারেজমেন্ট টু স্পেকুলেশন। ডিলে ইন ডিসিশন মেকিং, অনেকের নিয়ে ব্যবসা, বুঝতেই পারছো বোর্ড অফ ডিরেক্টরস অনেকজন আছেন, শেয়ার হোল্ডারদের সংখ্যাও ভুরি ভুরি, স্বাভাবিকভাবেই এখানে সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট বিলম্ব হয়। এক্সেসিভ রেগুলেশন বাই ল, অনেক রকম আইনি বাধা বা অনেক রকম মানে জট, আইনি জট পেরিয়ে তবে এই ধরনের প্রতিষ্ঠান গড়তে হয়, এটা আমরা জানি। এক্সেসিভ রেগুলেশন বাই ল। আর হচ্ছে মোনোপলিস্টিক টেন্ডেন্সি। মোনোপলিস্টিক টেন্ডেন্সি মানে কোম্পানি ফর্ম অফ বিজনেস কি করে, এরা না গোটা মার্কেটটাকে এককভাবে পুরো হোল্ড করতে চায়, তার থেকে এটাকে বলা হচ্ছে মোনোপলিস্টিক টেন্ডেন্সি। একচেটিয়া একটা কর্তৃত্ব বাজারে কায়েম করতে চায় কোম্পানি ফর্ম অফ বিজনেস। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ অফ জয়েন্ট স্টক কোম্পানি। নেক্সট, কোঅপারেটিভ আন্ডারটেকিং। তোমাদের এর আগে আমি বলেছিলাম যে যত ধরনের কারবার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কি সমবায় প্রতিষ্ঠান। আমরা অলরেডি আলোচনা করে এসেছি সোল প্রপ্রাইটরশিপ বা এক মালিকি ব্যবসা, পার্টনারশিপ বিজনেস অংশীদারি ব্যবসা, তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কোম্পানি ফর্ম অফ বিজনেস, নেক্সট হচ্ছে কোঅপারেটিভ ফর্ম অফ বিজনেস। কাকে বলবো আমরা কোঅপারেটিভ? কোঅপারেটিভ আন্ডারটেকিং ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সনস usually of limited means who have voluntarily joined together to achieve a common economic end through the formation of a democratically controlled business organization, making equitable contributions to the capital required and accepting a fair share of risk and benefits of the undertaking. কথার অর্থ কি বলছে? সমবায় প্রতিষ্ঠান হচ্ছে কিছু লোকের একটা সংগঠন, হ্যাঁ, অ্যাসোসিয়েশন, যেটা নাকি তার কিছু সীমিত কিছু পন্থা রয়েছে, সীমিত উপায় রয়েছে। হু হ্যাভ ভলেন্টারিলি জয়েন টুগেদার টু অ্যাচিভ এ কমন ইকোনমিক এন্ড, অর্থাৎ সমবায় প্রতিষ্ঠান যারা তৈরি করেন তারা সম্মিলিতভাবে তাদের নিজস্ব একটা নির্দিষ্ট অর্থনৈতিক একটা উদ্দেশ্যকে পূরণ করার উদ্দেশ্যে তারা কি করেন, এই কোঅপারেটিভ সংস্থাকে তারা গড়ে তোলেন থ্রু দ্য ফরমেশন অফ এ ডেমোক্রেটিক্যালি কন্ট্রোলড বিজনেস অর্গানাইজেশন। অর্থাৎ কোঅপারেটিভ ফর্ম অফ বিজনেস ভোটের মাধ্যমে পরিচালিত হয়। তাহলে ভোট হয় বলেই এটাকে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে ডেমোক্রেটিক্যালি কন্ট্রোলড অর্গানাইজেশন। মেকিং ইকুইটেবল কন্ট্রিবিউশনস টু দ্য ক্যাপিটাল, অর্থাৎ যারা এই কোঅপারেটিভের সদস্য তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সমান হারে কন্ট্রিবিউট করেন, মূলধন কিন্তু তারা সমহারে সেখানে নিয়োগ করেন। আর and accepting a fair share of risk and benefits of the undertaking, অর্থাৎ সমবায় কারবার যেটা হবে তাদের কিন্তু কিছু যেমন বেনিফিটস আছে তেমন কিছু ঝুঁকিও আছে, সেইগুলো কিন্তু কারবারের যারা হচ্ছে সদস্য যারা থাকেন সমবায়ের সদস্য তারা সম্মিলিতভাবে বহন করেন। কি কি বৈশিষ্ট্য আমরা এখানে দেখছি দেখো। কোঅপারেটিভ আন্ডারটেকিং ইজ এ ভলেন্টারি অ্যাসোসিয়েশন অফ পার্সনস, অর্থাৎ এটা স্বেচ্ছাসেবী সংগঠনের মতন, এরা সম্মিলিতভাবে স্বেচ্ছাসেবী ভাবে অর্থাৎ মানে স্ব ইচ্ছায় কিছু লোকজন মিলে কোঅপারেটিভ আইন যে রয়েছে সমবায় আইন, সে আইন মেনে কিছু একটা সংগঠন গড়ে তোলেন। মেম্বারশিপ ইজ ওপেন টু অল, কোনো বাধা নেই, যে কোনো লোকই সেই কোঅপারেটিভের মেম্বার হতে পারে। রেজিস্ট্রেশন ইজ কম্পালসারি আন্ডার দ্য কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1912, 1912 সালের যে সমবায় সমিতি আইন আছে সেখানে কিন্তু এই ধরনের কারবারের ক্ষেত্রে রেজিস্ট্রেশন একদম বাধ্যতামূলক। or under this act of the state government, অর্থাৎ নয় সমবায় সমিতি আইন অথবা রাজ্য সরকারের যে আইন আছে সংশ্লিষ্ট আইন অনুসারে নিবন্ধন বাধ্যতামূলক। ক্যাপিটাল অফ এ কোঅপারেটিভ আন্ডারটেকিং ইজ রেইজড ফ্রম ইটস মেম্বার্স বাই ওয়ে অফ শেয়ার ক্যাপিটাল, যারা যারা সমবায়ের সদস্য রয়েছেন তারা তাদের প্রত্যেকের শেয়ার মূলধন এর মাধ্যমে এই কোঅপারেটিভ সংস্থা পরিচালিত হয়। ইট হ্যাজ এ সেপারেট লিগাল এন্টিটি ডিস্টিংক্ট ফ্রম ইটস মেম্বার্স, মানে এর একটা পৃথক আইনগত সত্তা বা স্বীকৃতি রয়েছে যেটা সদস্যদের থেকে পৃথক, অর্থাৎ কোঅপারেটিভ সংস্থা আলাদা আর কোঅপারেটিভের যারা মেম্বার তারা আলাদা। দ্য বেসিক এম অফ এ কোঅপারেটিভ এন্টারপ্রাইজ ইজ টু প্রোভাইড সার্ভিস টু ইটস মেম্বার, যারা সমবায় সমিতির সদস্য তাদেরকে পরিষেবা দেওয়াই হচ্ছে সমবায় সংস্থার হচ্ছে মূল লক্ষ্য। ইচ মেম্বার has one vote irrespective of the number of shares held by him, সমবায় সংস্থার যারা হচ্ছে মেম্বার বা সদস্য
তাদের হাতে যতগুলোই শেয়ার থাকুক না কেন, প্রত্যেক সদস্যের একটা করে ভোট, ঠিক আছে, ওয়ান মেম্বার ওয়ান ভোট, এই রেসপেক্টে এখানে কিন্তু তোমার ভোটিং সিস্টেমটা কন্ট্রোল করা হয়। অ্যাক্টিভিটিস অফ এ কোঅপারেটিভ সোসাইটিস আর রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ হ্যাঁ, এই সরকারের মাধ্যমে এটি কিন্তু এই তোমার সমবায় যে সংস্থাগুলো তাদের যে কাজকর্ম পরিচালিত হয়। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে কোঅপারেটিভ বলতে কাকে বুঝবো আর কোঅপারেটিভের বৈশিষ্ট্য কি কি। এরপরে কি আছে দেখো, এরপরে রয়েছে অ্যাডভান্টেজেস অফ কোঅপারেটিভ অর্গানাইজেশন, অর্থাৎ সমবায় সংস্থার সুবিধে কি কি, কেন লোকে কোঅপারেটিভ তৈরি করে। ফার্স্ট ওয়ান হচ্ছে যে প্রসিডিওর অফ রেজিস্ট্রেশন ইজ কোয়াইট সিম্পল অ্যান্ড লিগাল এক্সপেন্সেস আর নট হেভি, অর্থাৎ এখানে খুব সহজেই এই ধরনের সংস্থা গড়ে তোলা যায়, এর রেজিস্ট্রেশন করার খুব একটা ঝক্কি ঝামেলা নেই, আর তার পাশাপাশি আমরা দেখছি আইনগত যে সমস্ত খরচ খরচা সেটাও কিন্তু খুব একটা যথেষ্ট বেশি নয়। ইট ক্যান বি ফর্মড বাই এনি 10 অ্যাডাল্টস, মানে 10 জন সদস্য মিলেই এই কোঅপারেটিভ যে ব্যবসা বা কোঅপারেটিভ অর্গানাইজেশন গড়ে তোলা যায়। ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভস ইজ বেসড অন দ্য ডেমোক্রেটিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, মানে কি ভোটিং সিস্টেমের মাধ্যমে, এই যে একটু আগে বলছিলাম যে ওয়ান ম্যান ওয়ান ভোট, সেই ব্যবস্থার মাধ্যমে কোঅপারেটিভ সংস্থার যে ম্যানেজমেন্ট সেটা গড়ে ওঠে। লাইফ অফ এ কোঅপারেটিভ সোসাইটি ইজ নট অ্যাফেক্টেড বাই ডেথ অর ইনসলভেন্সি অফ এ মেম্বার, যেটা আমরা দেখেছিলাম যে পার্টনারশিপের ক্ষেত্রে, যে যদি কোনো সদস্য হঠাৎ করে ইনসলভেন্ট বা দেউলিয়া হয়ে যায় বা মৃত্যু হয়, তাহলে সেই পার্টনারশিপ যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে তার যে তোমার কন্টিনিউয়েশন সেটা কোনোভাবেই কিন্তু প্রভাবিত হয় না। লায়াবিলিটি অফ ইটস মেম্বার্স মে বি লিমিটেড অর আনলিমিটেড, অর্থাৎ সমবায় সংস্থার যে দায় সেটা সীমিতও হতে পারে অসীম হতে পারে। অসুবিধা কি কি, এ তো এতক্ষণ সুবিধাগুলো দেখলাম। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ দেখো। নাম্বার ওয়ান, ফিনান্সিয়াল রিসোর্সেস অফ কোঅপারেটিভস আর জেনারেলি লিমিটেড, অর্থাৎ যারা এর মেম্বার হিসেবে রয়েছেন কোঅপারেটিভের, তারা যে পরিমাণ আর্থিক সম্পদ এখানে প্রদান করেন তার পরিমাণটা সীমিত। 2 নম্বর কি, কোঅপারেটিভস আর এক্সপোজড টু কনসিডারেবল ডিগ্রি অফ রেগুলেশন বাই ল, অর্থাৎ কোঅপারেটিভগুলো একটা সীমিত পরিমাণে একটা কোনো আইনের মাধ্যমে, অর্থাৎ নির্দিষ্ট কিছু কিছু সংশ্লিষ্ট আইন আছে তার দ্বারাই মূলত এগুলো পরিচালিত হয়। থার্ড হচ্ছে দেয়ার ইজ লিটল মোটিভেশন ফর ম্যানেজমেন্ট টু ওয়ার্ক হার্ড, অর্থাৎ এই কারবার পরিচালনার ক্ষেত্রে, সমবায় কারবার পরিচালনার ক্ষেত্রে হ্যাঁ, যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের যথেষ্ট দেখা যায় উৎসাহ দেখা যায় না, অর্থাৎ কঠোর পরিশ্রম করে একটা কোঅপারেটিভকে খুব ভালো জায়গায় নিয়ে যাওয়ার যে প্রণোদনা, যে উৎসাহ, সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা আশাব্যঞ্জক নয়। 4 নম্বর কি, জেনারেলি ইনএক্সপিরিয়েন্স পারসনস ম্যানেজ দ্য অ্যাফেয়ার্স অফ কোঅপারেটিভ আন্ডারটেকিং, সমবায় সংস্থাগুলোকে যারা পরিচালনা করেন তাদের কিন্তু সেভাবে কোনো দক্ষতা বা তাদের যে অভিজ্ঞতা তার কিন্তু যথেষ্ট অভাব থাকে। তাহলে এইগুলো হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ। চলে আসছি নেক্সট পয়েন্ট, দেখো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমরা কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রেখেছি এই কারণে, যে প্রশ্নগুলো আমরা যে আলোচনাটা করলাম তার সঙ্গে সংশ্লিষ্ট কি কি আমরা প্রশ্ন এখান থেকে পেতে পারি এটা জানার জন্য। প্রথমেই বলেছিলাম যে আমাদের যতগুলো কারবার সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে পুরনো হ্যাঁ কোনটি না, সবচেয়ে পুরনো হচ্ছে সোল প্রপাইটারশিপ, অর্থাৎ এক মালিকি কারবার, অর্থাৎ প্রথম বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন রেজিস্ট্রেশন ইজ লিগালি কম্পালসারি, সব ব্যবসায়ী কিন্তু নিবন্ধন আইনত বাধ্যতামূলক নয়, ঠিক আছে, কিন্তু এই 4 রকম যে কারবারের কথা দেওয়া আছে তার মধ্যে অবশ্যই তোমাকে আইনগতভাবে তোমাকে রেজিস্ট্রেশন করতেই হবে বাধ্যতামূলক। কোনটা, সেটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি, অর্থাৎ কোম্পানি খুলতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু রেজিস্ট্রার অফ কোম্পানির কাছ থেকে তোমাকে রেজিস্ট্রেশন নিতেই হবে, মাস্ট। তারপরে দেখো কি আছে, তারপরে কোশ্চেন আছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ইন এ ফার্ম ফর এ জেনারেল বিজনেস ইজ, যে কোনো সাধারণ ধরনের কোনো কারবারে তোমার পার্টনারদের সর্বোচ্চ সংখ্যা কত হবে না 20, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার জেনারেল বিজনেসের ক্ষেত্রে। আর ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে বলেছিলাম আগে সেটা কত হয়। পরেরটা দেখো, পরের বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ইন এ ফার্ম ক্যারিং অন ব্যাংকিং বিজনেস ইজ, এই দেখো এই ধরনের কোশ্চেনটা থাকার কারণেই এর আগের প্রশ্নটা আমি এটা বলিনি যে ব্যাংকিং বিজনেসের চালাতে গেলে তোমার সর্বোচ্চ পার্টনারের সংখ্যা কত থাকা প্রয়োজন,
সেটা হচ্ছে 10। তার মানে জেনারেল বিজনেসের ক্ষেত্রে 20, আর যদি বলা হয় ব্যাংকিং বিজনেস তার ক্ষেত্রে হবে 10। পরেরটা দেখো কি আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ইন ফার্ম হ্যাজ বিন স্পেসিফাইড বাই, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক কত পার্টনার থাকবে, ঠিক আছে, সেইটা আমাদের প্রতিষ্ঠানে কতগুলো সদস্য থাকবে সেটা কোথায় স্পেসিফিক করা আছে, কোথায় এটা উল্লেখ রয়েছে, পার্টনারশিপ আইন, অংশীদারি আইন 1932। তাহলে বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট, দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স ইন এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমরা জানি কোম্পানি বেসিক্যালি দু রকম হয়, একটা প্রাইভেট লিমিটেড, একটা পাবলিক লিমিটেড। তার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মানে ন্যূনতম যে সদস্য সংখ্যা কত হবে, 2। দুজনের কমে কখনোই একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খোলা যায় না। পরের কোশ্চেন দেখো, বলছে যে লিমিটেড পার্টনারশিপ ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন ইজ, কেন নাম দিয়েছে লিমিটেড পার্টনারশিপ অফ বিজনেস? তার কারণ এখানে যে পার্টনাররা যারা রয়েছেন এই ধরনের কারবারে তাদের যে দায়বদ্ধতা সেটা সীমিত থাকে, অর্থাৎ দ্য লায়াবিলিটি অফ সাম পার্টনার্স ইজ লিমিটেড, সেই জন্য নাম হচ্ছে লিমিটেড পার্টনারশিপ। পরেরটা দেখা যাক, পরেরটা বলছে when at least 51% of the share capital is held by government then it is called, এটা একবার আলোচনা করেছিলাম যে যদি কোনো সরকারি সংস্থার ন্যূনতম শেয়ারের পরিমাণ 51% হয়, তার বেশি হতে পারে কিন্তু কম নয়, তখন তাকে আমরা বলি সরকারি কোম্পানি অর্থাৎ গভর্নমেন্ট কোম্পানি। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টপ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গান অফ দ্য কোম্পানি, কোম্পানির সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা কি? কোম্পানির সর্বোচ্চ মানে একদম মাথায় যারা থাকে সেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, তারাই কোম্পানিকে মূলত পরিচালনা করে। তারপর কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি এ ডিরেক্টর অফ এ কোম্পানি, কোম্পানির ডিরেক্টর কে হতে পারেন? স্বাভাবিক, ডিরেক্টর একজন রক্ত মাংসের মানুষ অর্থাৎ অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এটাই হবে কারেক্ট আনসার। তারপরে আছে আমাদের কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টোটাল ম্যানেজারিয়াল রেমিউনারেশন পেয়েবল টু ডিরেক্টরস, ম্যানেজিং ডিরেক্টরস অর ম্যানেজার। আমরা যে দেখি যে কোম্পানি যে ম্যানেজার থাকেন বা ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন বা যেসব ডিরেক্টর আছেন তাদের এই ম্যানেজমেন্টের জন্য তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় সেই ম্যানেজারিয়াল রেমিউনারেশনের মোট সর্বোচ্চ পরিমাণ কত? এটার উত্তর হচ্ছে নিট মুনাফার 11%, 11% অফ নেট প্রফিট। আচ্ছা, পরের কোশ্চেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা কোন ধরনের প্রতিষ্ঠানের? এই যে 4 রকম সরকারি 3 রকম সরকারি সংস্থার নাম বলা আছে কোনটার মধ্যে পড়ে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বলা হয় স্ট্যাটুটারি কর্পোরেশন বা বলা হয় পাবলিক কর্পোরেশন। তার এক্সাম্পল যেমন এলআইসিআই, ডিবিসি, এরা সবই হচ্ছে পাবলিক কর্পোরেশনের মধ্যে পড়ে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আমরা দেখছি, এ জয়েন্ট স্টক কোম্পানিজ লেটার হেড মাস্ট বাই ল হ্যাভ দ্য অ্যাড্রেস অফ দ্য, অর্থাৎ একটা কোনো কোম্পানির যে লেটার হেড থাকে সেখানে অবশ্যই কোন জিনিসটা থাকবে, ঠিক আছে, অ্যাড্রেসে তার থাকবে রেজিস্টার্ড অফিস। কোম্পানির রেজিস্টার্ড অফিস কোথায়, তার অ্যাড্রেস কিন্তু কোম্পানির লেটার হেডের মধ্যে অবশ্যই থাকা প্রয়োজন। আমাদের আজকে এই চ্যাপ্টার পুরোপুরি আমরা কমপ্লিট করলাম। আজ এই অবধি বলে আমি শেষ করছি। থ্যাংকিং ইউ।